ফলে ছাত্র রাজনীতি বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। ছাত্র শিবির বলছে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত তারা মানবে না, আর এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্র দেখছে ছাত্র ইউনিয়ন। শনিবার ছাত্র সংগঠনগুলো আলাদা করে তাদের এই প্রতিক্রিয়া জানায়। এর আগে হল ইউনিটে ছাত্রদল কমিটি ঘোষণা করলে শুক্রবার রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর প্রভোস্ট কমিটি জানায় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর শুক্রবার রাতেই বিক্ষুব্ধ হয়ে ওঠে ক্যাম্পাস। শনিবার এ নিয়ে নিজেদের বক্তব্য জানায় ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়ন। শুক্রবার রাতের বিক্ষোভ সামাল দিতে গত বছরের 17 জুলাই জারি করা বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তই বলবৎ রাখার কথা জানান প্রক্টর। হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। তবে এ সিদ্ধান্তে নাখোশ হয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক বলেন, ক্যাম্পাস বা হলে ছাত্র রাজনীতি বন্ধ হলে তা ডাকসু নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করবে। একটি গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপগুলোতে হল রাজনীতির বিরুদ্ধে একটা মবকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন আগামী দিনে যেহেতু ডাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সুস্পষ্ট করতে হবে তাহলে হল সংসদের নির্বাচন কিভাবে হবে। হল কেন্দ্রিক রাজনীতি থেকে ছাত্র শিবির অনেক আগেই সরেছে জানিয়ে দলটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত আসলে তা মানবে না তার দল। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে। তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয়, সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ে এরিয়া কেন্দ্রিক করবে। এটা আগেও বলেছিলাম আমরা, কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না। একটি নির্দিষ্ট গোষ্ঠীর মদতে কিছু শিক্ষার্থী ছাত্র রাজনীতি বন্ধের অপচেষ্টা করছে বলে অভিযোগ ছাত্র ইউনিয়ন সভাপতির। বিশ্ববিদ্যালয়ে তো তাদের কমিটি আছে, হলে যদি তাদের কমিটিও না থাকে, হলে নিশ্চয়ই তাদের নেতাকর্মী থাকবে। ফলে জবরদখল বলেন, আপনার গেস্ট রুম বলেন, গণরুম বলেন, এগুলা তো তারা হল কমিটি ছাড়াও করতে পারবে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র সংগঠনের কমিটির নেতাদের পদত্যাগ করেই থাকতে হবে হলে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিসিবি সভা। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিদেশে থাকলেও অনলাইনে যুক্ত হন তিনি। সভায় নেওয়ার সিদ্ধান্তগুলো জানাচ্ছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তৃতীয় হচ্ছে যেটা আমরা কিছু এবার আমরা এর মধ্যে একটা হয়েছে যে একটা অ্যাপ্রুভাল আমরা অ্যাপ্রুভ করেছি যে আমাদের যে উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয় হচ্ছে যে আপনারা শুনে খুশি হবেন যে আমরা আমাদের অ্যান্টি করাপশন ইউনিট যেটা আমাদের আছে, হ্যাঁ, সেই ইউনিটটাকে আমরা এনহ্যান্স করার জন্যে আমরা আইসিসি অ্যালেক্স মার্শাল, জেনারেল ম্যানেজার আইসিসি, ফর্মার জেনারেল ম্যানেজার আইসি ইন্টিগ্রিটি ইউনিটকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে আমাদের এই ইউনিটটা, মানে আমরা মনে করি যে আমাদের আকসু ইউনিটটাকে আরও এনহ্যান্স করা উচিত, যেটা আমরা গত কয়েক বিপিএল বলেন, লোকাল ক্রিকেট বলেন, যেটা ফেস করা হয়েছে। সো প্রেসিডেন্ট সাহেবের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ফাহিম ভাই, সবার একটা অ্যাডভাইস যে এটাকে আমরা এনহ্যান্স করা উচিত এই ডিপার্টমেন্টটাকে। সেই ডিপার্টমেন্টের এনহ্যান্স করার জন্যে আমরা এই ভদ্রলোককে মিস্টার অ্যালেক্স মার্শালকে কনসালটেন্ট হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তারপরে আপনার আরেকটা হয়েছে যে ক্রিকেট অপারেশনসের ওনার রেকমেন্ডেশনে জুলিয়ান উডকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে। এমপ্লয়মেন্ট অফ টনি হেমিংস, আপনারা জানেন, হেড অফ
টার্ফ ম্যানেজমেন্ট উইং, আমরা যেটা বলতেছি যে 2 বছরের জন্য আমরা টনি হেমিংসকে, যে আগে আপনারা জানেন যে কাজ করতো বাংলাদেশে, তাকে 2 বছরের জন্য আনা হচ্ছে। তাকে আমরা একটা ডিফারেন্ট ইউনিট বানাচ্ছি, হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। যত আপনার আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই, এই আমাদের কিউরেটরস তার আন্ডারে থাকবে এবং তার আন্ডারে পিচগুলি ইমপ্রুভমেন্ট বলেন, রিলেইং বলেন, যাই হবে এগুলি হবে। প্লাস বেসিক্যালি তাকে আনার ব্যাপারে বোর্ড ডিরেক্টরসদের যে ইচ্ছা ছিল যে শুধু ডেভেলপমেন্ট না, এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে অলওয়েজ আইডিয়া যে ট্রেনার আপনার ডেভেলপ করা। ট্রেনার মানে আমরা আমাদের নিজেদের রিসোর্স ডেভেলপ করা, যে 2-3 বছর পরে যাতে আমাদেরই এরকম রিসোর্স তৈরি হয়, সেই প্রসেসে। বিসিবির সভায় নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ব্রিফ করছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সরাসরি তার ব্রিফিংয়ে যুক্ত ছিলাম আমরা। পরবর্তী খবরে যাচ্ছি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি একথা জানান। এর আগে আঞ্চলিক নির্বাচন অফিসে মত বিনিময় সভায় তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়মে যারা যুক্ত ছিলেন তারা এবার দায়িত্ব পাবেন না। তিনি আরও জানান, মানুষের আস্থা ফিরিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। শনিবার বিকেলে রংপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভা শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে। সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানানোর সময় এখনও আসেনি, তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নিশ্চিত করেন তিনি। যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়, তো ওনারা আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাল্লাহ। এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভায় যোগ দেন সিইসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। সে আস্থা ফিরিয়ে এনে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। কারো পক্ষে বা বিপক্ষে নয়, বরং 18 কোটি মানুষের হয়ে কমিশন কাজ করবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতসহ 31 দফার বাস্তবায়ন করা হবে। দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। 2019 সালের পর নির্বাচনের আয়োজন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। শনিবার সকালে সংগঠনটির কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 8 বছর ধরে যেসব চিকিৎসক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নির্যাতিত নেতাকর্মীদের চিকিৎসা সেবা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। সারা দেশের মানুষ যাকে দেশনেত্রী খালেদা জিয়া হিসেবে চেনেন, সেই মানুষটিকে ওনারা চিকিৎসা দিয়েছেন। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই কয়জন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বলেন, 5 আগস্ট বুক ভরে শ্বাস নিয়েছে দেশের মানুষ। বিএনপি সরকারে এলে চিকিৎসা খাতসহ 31 দফা বাস্তবায়ন করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই 31 দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। অনুষ্ঠানে তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 24-এর অভ্যুত্থানে যারা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন তাদের অবদান ভোলা যাবে না।
ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে ড্যাব আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বিএনপি নেতারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতারা। শনিবার গুলশানে দলের 10ম কাউন্সিলে তারা বলেন, বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হলে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে জাতীয় পার্টি। এ সময় দলটির বহিষ্কৃত কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আর একক কোনো ব্যক্তির দল হবে না তাদের দল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে বহিষ্কৃতরা দলের 10ম কাউন্সিল ডাকে শনিবার। রেওয়াজ অনুযায়ী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। নতুন এই কাউন্সিল জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত ও গণতান্ত্রিক করবে বলে আশা নেতাদের। জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি, সেই দলকে নিয়ে আমরা দেশের মানুষের সামনে এগিয়ে যেতে চাই। এই কাউন্সিল জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে থেকে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবো। আপনাদের মাধ্যমে আমরা অত্যন্ত এই কাউন্সিলর নিজস্ব ভাগ্যবান যে এই গঠনতন্ত্রের এই ধারাটা আপনারা আজকে বিনাশ করে চলে যাবেন। সম্মেলনে যোগ দেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা জাতীয় পার্টির সমালোচনা করে। উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে। অতীতে দলের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে বহিষ্কৃত কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি আর একক কোনো ব্যক্তির দল হবে না। যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি, কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই। বিভিন্ন কারণে আজকে কাউন্সিলে যোগ দিতে পারেননি, তাদেরকে বলবো চলুন আপনারা সত্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পার্টিটা করে তুলি। সম্মেলন থেকে নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান নেতারা। যারা আজকে সংস্কার করার জন্য বসছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোয়েন্দা পুলিশের আচরণের প্রতিবাদে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বয়কট করেছেন নাটোর জেলা বিএনপির নেতারা। তবে পুলিশ জানিয়েছে, আমন্ত্রণ থাকলেও দল বল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। এদিকে দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার দুপুরে নাটোরে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জেলা পরিষদ অডিটোরিয়ামে ভার্চুয়ালি উদ্বোধন করেন 14টি উপজেলা মিনি স্টেডিয়াম। পরে আয়োজিত সভায় ক্রীড়া উপদেষ্টা বলেন, স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহার হয় সেজন্য প্রশাসন ও ক্রীড়া সংস্থা সব পদক্ষেপ নেবে। একসাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে আরো উন্নয়ন এবং সাফল্য বয়ে আনা সম্ভব। তারই অংশ হিসেবে এই আজকের উপজেলা ক্রীড়া স্টেডিয়ামের উদ্বোধন। তবে ডিবি পুলিশের বাধার অভিযোগ ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বয়কট করেছে নাটোর জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান, অনুষ্ঠানস্থলে ঢোকার সময় গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব অসৌজন্যমূলক আচরণ করেন। আমরা একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, আমরা তো সেখানে বিনা দাওয়াতে যাই নাই। আমাদেরকে দাওয়াত দিয়ে নেওয়ার পরে একজন পুলিশ কর্মকর্তা কি করে আমাদের বাধা সৃষ্টি করে, এটা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর মনে হয়েছে এবং তার আচরণে আমরা বিব্রত বোধ করেছি। তবে পুলিশের দাবি, পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেয়া সম্ভব হয়নি। এর আগে সকালে রাজশাহী সার্কিট হাউসে কেন্দ্রীয় ঈদগাহ, ভূমি অফিস, স্কুলসহ 12টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্বত্য অঞ্চল নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সিডাপ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আলোচনায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসনের আহ্বান জানান বক্তারা। বাঙালিদের পাশাপাশি এদেশে বাস করছে বিভিন্ন জাতিগোষ্ঠী মানুষ। দেশের সব মানুষের সমান অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে সংবিধানে। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য নিরসনে রাষ্ট্রের উদাসীন আচরণের অভিযোগ এসেছে। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক আলোচনায় বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এদেশের নাগরিক, আমরা বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই। তবে আমাদের নিজস্ব জাতিসত্তার পরিচয় রয়েছে, যেমন আপনারা বাঙালি, আমরা শাক, মারমা, খিয়াং, খুমি, বম, রুষা, এটা প্রত্যেকটা আলাদা আলাদা জাতি। সংখ্যালঘু উপজাতি হিসেবে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের মারমাদের তরফ থেকে এখনো পর্যন্ত একজন ভালো উকিল নাই, ভালো ব্যারিস্টার নাই, ভালো ইঞ্জিনিয়ার নাই, ভালো জেনারেল হয় নাই। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। সেই জন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল, যারা এই বিষয়ে গবেষণা করেন এবং এই বিষয়ে যারা চর্চা করেন এবং এই লাইনে যারা সাংবাদিকতা করেন, সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে। দেশ গড়তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে ন্যায্য দামে পণ্য বিক্রি করবে টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাক থেকে কিনতে পারবেন ভোক্তারা। এবার তেলের দাম লিটারে 20 টাকা কমানো হয়েছে। ভোক্তা প্রতি সয়াবিন তেল 2 লিটার 230 টাকা, চিনি 1 কেজি 80 টাকা এবং মসুর ডাল 2 কেজি 140 টাকায় বিক্রি করা হবে। এর আগে প্রতি লিটার তেল 135 টাকা, ডাল 80 টাকা ও চিনি 85 টাকায় বিক্রি হতো। ঢাকা মহানগরীতে 60টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। এছাড়া চট্টগ্রামে 25টি, গাজীপুরে 6টি, কুমিল্লায় 3টি, ঢাকা জেলায় 8টি, কুমিল্লা জেলায় 12টি, ফরিদপুর জেলায় 4টি, পটুয়াখালী জেলায় 5টি ও বাগেরহাট জেলায় 5টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 31 আগস্ট পর্যন্ত কার্যক্রম চলবে। তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে আগের দামেই পণ্য বিক্রি করা হবে। শ্রমশক্তি জরিপ অনুযায়ী গত 10 বছরে দেশে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে 24.5%। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ না বাড়লে এই সংকট হবে দীর্ঘস্থায়ী। দেশের প্রায় 43% জনগোষ্ঠী তরুণ হলেও তারা যেন বোঝা না হয়, সেজন্য দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির তথ্যমতে জিডিপির আকারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় বাংলাদেশ। গত এক দশকে প্রতি বছর জিডিপি বেড়েছে 6 থেকে 7%, অথচ এ সময়ে কর্মসংস্থান বেড়েছে মাত্র 2.2%। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, 10 বছরে দেশে বেকার জনসংখ্যা 26 লাখ থেকে কমে দাঁড়িয়েছে 24.6 লাখে, অর্থাৎ 10 বছরে বেকারের হার কমেছে মাত্র 0.14%। এমতাবস্থায় শিক্ষা কারিকুলামকে ঢেলে সাজানোর দাবি চাকুরি প্রত্যাশীদের। সেক্টর ভিত্তিক যে জনশক্তিগুলো আছে বা পড়ালেখাগুলো আছে, সেই অনুযায়ী যেন জব সেক্টরটাও ক্রিয়েট করা হয়। যে কারিগরি শিক্ষা, আমাদের ইকুইপমেন্ট দেওয়া যায়, যে আমাদের এই দিকে মনোযোগ দেওয়া যায়, এই দিকে আমরা সিকিউর হব। 3 মাস প্রিপারেশন নেওয়ার পরেই বুঝে যায় যে আমি যেই সাবজেক্টে পড়িছি সেই সাবজেক্টটা আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এদিকে গত 10 বছর উচ্চশিক্ষিত কর্মহীনের হার 7 থেকে বেড়ে 31.5% পৌঁছেছে। ফলে যোগ্যতা থাকার পরও কাজ না পেয়ে হতাশ চাকরি প্রত্যাশীরা। গ্রাজুয়েশন অলরেডি কমপ্লিট, ইভেন কয়েক বছর চলে গেছে, তারা চাকরির পরীক্ষাতে টিকতেছে না কখনো। তো ওদের জন্য সেটা আরও বেশি আমার মনে হয় যে এটা ট্রমাটিক হয়ে যায় অ্যাকচুয়ালি একটা সময় পরে। একটা বেকারই বুঝতে পারে যে আসলে হতাশার পরিমাণটা কতটুকু, এটা তো বোঝানোর মতো কিছু নাই। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বাড়ছে না বিনিয়োগ, ফলে নতুন কর্মসংস্থান হচ্ছে না। প্রবৃদ্ধি এবং জব ক্রিয়েশনের মধ্যে যেই ডিফারেন্সটা, এটা একটু কিছুদিন আমাদের হয়তো টলারেট করতে হবে। বিনিয়োগ হচ্ছে না সে আগের মতন। আমরা দেখছি যে কিছুটা এটার একটা চাপ আমরা এমপ্লয়মেন্ট জেনারেশনের উপরে দেখছি। দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ ও শিল্পায়নে পরিকল্পিত বিনিয়োগ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয় বলেও মনে করেন এই বিশ্লেষক। গ্রোথ হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে, পভার্টি রিডাকশন হচ্ছে, কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা আসছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মসংস্থানের
উপযোগী, মানে যে সমস্ত ইন্ডাস্ট্রি যেভাবে চাচ্ছে সেরকম উপযোগী তাদের কারিকুলাম, তাদের যে এই জিনিসগুলো আসলে ডেভেলপ করতে হবে। কর্মসংস্থানের অভাবে এই বিশাল তরুণ জনগোষ্ঠী যেন বোঝা না হয় সেজন্য সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। $2 কোটি জাপানি বিনিয়োগ পেতে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল। এতে চালু হতে যাচ্ছে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলের কারখানাগুলো। ত্রিপক্ষীয় লিজ চুক্তিতে যৌথভাবে কাজ করবে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট, জনতা ব্যাংক এবং বেক্সিমকো গ্রুপ। অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো টেক্সটাইল সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারের উদ্যোগে তৈরি পোশাক খাতের জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড লিজ নিয়ে কারখানা সচল করতে রাজি হয়েছে। কম্পোর্ট লেটার দিয়েছে বেক্সিমকো গ্রুপও। চলতি আগস্টেই এ বিষয়ে ঋণদাতা জনতা ব্যাংক, বেক্সটেক্স, রিভাইভাল প্রজেক্ট ও সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। জনতা ব্যাংক প্রায় 23,000 কোটি টাকা এবং অন্যান্য ব্যাংক সহ মোট 35,000 কোটি টাকার খেলাফি ঋণ পুনঃতফসিল করবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং নীতিমালা শিথিল করবে। মাথা ব্যথা, মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়, বরং এটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য ব্যবস্থা করতে হয়। ঠিক বেক্সিমকোর জন্য সরকারের আমি মনে করি ভালো বুদ্ধির উদয় হয়েছে বলে নীতিগত সমর্থন দিচ্ছেন। এবং শুধু যে বেক্সিমকো সরকারি ঋণ নিতে পারবে না, একটা অধ্যায় রয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু বলা আছে যে রিভাইভাল প্রজেক্ট যেহেতু বিনিয়োগ করছে এবং সেই বিনিয়োগের সম্ভাবনা প্রায় $10 কোটি কেউ ছাড়িয়ে যেতে পারে, এমন একটা ইঙ্গিত রয়েছে। রিভাইভাল জাপান প্রথমে $2 কোটি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বেক্সিমকো টেক্সটাইলকে মূলধন সরবরাহ করবে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ইন্ডিটেক্স পোশাক কিনবে বেক্সটেক্স থেকে। এতে আবারও কর্মসংস্থান হবে প্রায় 25,000 কর্মীর। চুক্তি অনুযায়ী রিভাইভাল প্রজেক্ট কারখানার সম্ভাব্য আয় থেকে সার্ভিস চার্জ নেবে, বাকি মুনাফা ব্যয় হবে ঋণ পরিশোধে। এ বিষয়ে সরকার জানিয়েছে, বেক্সিমকো টেক্সটাইলের কার্যক্রম পুনরায় চালু করতে সরকার থেকে নতুন করে কোনো ঋণ দেওয়া হবে না। তবে জাপানি প্রতিষ্ঠানটিকে নীতিগত ও রেগুলেটরি বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত পাড়ি দিয়ে বেলুচিস্তানে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে 33 সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং। 7 ও 8 আগস্ট রাতে সীমান্ত পাড়ি দেওয়ার নিরাপত্তা বাহিনীর অভিযানে 33 সন্ত্রাসী নিহত হয়। তারা সবাই নিষিদ্ধ তেহরিকে তালেবান পাকিস্তানের অনুগত সংগঠন ফিতনা আল খারাজের সদস্য। ভারত তাদের অর্থায়ন করে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের ISPR। অভিযানের পর ব্যাপক অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তান সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ ও অবিচল বলে জানানো হয়েছে। নাইজেরিয়ার রাজধানী লাগোসে গাছের শিকড় দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করেছেন ইমানুয়েল ইকোকোতু। মানুষকে নিজেদের পূর্বপুরুষের কথা মনে করিয়ে দিতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তার মতে প্রত্যেক মানুষেরই নিজস্ব শিকড় রয়েছে। নিজের তৈরি শিল্পকর্মগুলো মানুষকে অতীতের কথা মনে করিয়ে দেবে, এমনটাই আশা ইকোকোতুর। নাইজেরিয়ান শিল্পী ইমানুয়েল ইকোকোতুর শিল্পকর্ম তৈরির মূল উপাদান হচ্ছে গাছের শিকড়। মানুষকে নিজের পরিচয়ের কথা মনে করিয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছেন ইকোকোতু। তার মতে প্রত্যেক মানুষেরই শিকড় রয়েছে, কারণ তারা প্রত্যেকেই কোথাও না কোথাও থেকে এসেছে। তাই শিল্পকে আরও প্রাণবন্ত করতে গাছের শিকড়কেই বেছে নিয়েছেন নাইজেরিয়ান এই শিল্পী। আমাদের শিল্পকর্ম শুধুমাত্র মানুষের সুন্দর বলার জন্য তৈরি করা হয়নি। মানুষকে নিজেদের পরিচয় ও শিকড়ের কথা মনে করিয়ে দিতেই এই শিল্পকর্ম তৈরি করা। আমাদের সকলের শিকড় অর্থাৎ পূর্বপুরুষ রয়েছে। যদি তারা না থাকতেন তাহলে আজকে আমরা এখানে থাকতাম না। পরিবেশ রক্ষায়ও বেশ সচেতন ইকোকোতু। তাই শিকড় সংগ্রহের জন্য কোনো গাছ কাটার পক্ষে নন তিনি। গাছ কাটার পর লোকদের ফেলে যাওয়া শিকড়ই সংগ্রহ করেন তিনি। ভাস্কর্য তৈরির জন্য এর উপাদান সংগ্রহ করা একটি কঠিন কাজ। রাস্তায় গাড়ি চালানোর সময় আমি কোনো গাছের শিকড় পড়ে থাকতে দেখলে তা গাড়িতে তুলে ফেলি। লোকজন আমার এমন কাজকর্ম দেখে আমাকে পাগল ভাবে। স্থানীয় ডাক্তাররাও ভাবেন কেউ কেউ। সম্প্রতি ফেলে দেয়া গাছের শিকড় থেকে এই পূর্ণাঙ্গ ডাইনোসর তৈরির কাজ শেষ করেছেন ইকোকোতু।
প্রায় 9 মাস সময় ধরে 11 ফুট লম্বা ও 320 কেজি ওজনের ভাস্কর্যটি তৈরি করেছেন তিনি, যার মূল্য নির্ধারণ করা হয়েছে $16,000। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।